গুড ইভিনিং ভিউয়ার্স, অপটিমিস্ট ব্রাদার্সে আমরা আরেকটা এপিসোড নিয়ে আপনাদের কাছে আসলাম। আজকে আমরা পেয়েছি এক বিশেষ অতিথিকে, ডক্টর দেবল সেন। ইনি হলেন একজন প্রখ্যাত কার্ডিওলজিস্ট, তার সঙ্গে সঙ্গে ওনার ফটোগ্রাফি করার খুব শখ। ইজ অলসো গ্রেট ফটোগ্রাফার। আর তার সঙ্গে সঙ্গে ভ্রমণ প্রিয়, খুব ভ্রমণ করেছেন উনি ভ্রমণ পিপাসু। তো চলে যাই আমরা ভিউয়ার্স ডক্টর দেবল সেনের কাছে। স্যার নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে। তো স্যার আমাদের ভিউয়ার্সদেরকে আপনি বলুন স্যার, যে আপনি যে এত বড় ডাক্তার হলেন কি করে স্যার? আপনাকে কে অনুপ্রেরণা দিল স্যার? সত্যি কথা বলতে গেলে সে প্রশ্নের আনসার আমি নিজেও জানি না। আচ্ছা, আমি এটা নিজেকে অনেকবার জিজ্ঞেস করেছি এটা কিভাবে হলো। অনেকে আমায় বলেছে আমার মার ফ্যামিলি বড় ডাক্তার, বাবার ফ্যামিলির দিক থেকে অল লয়ার্স। আমাকে কিন্তু বাবা মা কোনোদিন ফোর্স করেন? প্রেশারাইজ করেননি যে ডাক্তার হতে হবে কি লয়ার হতে হবে। আমি নিজেও কিন্তু পার্টিকুলারলি যে আমি ডাক্তার হতে চাই কিংবা সেটাও আমার ভেতরে কোনোদিন ছিল না। ডাক্তার হওয়াটা হ্যাপেন টু বি। আচ্ছা, And I don't know the answer to that question. এ নয় যে, কিন্তু আমি জানতাম যে এটা আমি হব। আর আমার সত্যি কথা বলতে গেলে সত্যি কোনো অপশন ছিল না, এটাই সত্যি কথা। আচ্ছা। তো ভিউয়ার্স, আমরা ডক্টর দেবল সেনকে আরেকটা প্রশ্ন করব। ডক্টর তো যখন হয় অনেক রকমের, কার্ডিওলজি হয়, নিউরোলজি হয়, এই হয়, অনেকগুলো তো ক্যাটাগরিজ আছে। ওয়াই ইউ হ্যাভ চুজ কার্ডিওলজি? কার্ডিওলজি ব্যাপারটা আমি চুজ করেছিলাম বিকজ আই ওয়াজ রিয়েলি ইন্টারেস্টেড ইন দ্যাট স্পেশালিটি, দ্য মেকানিক্স অফ দ্য হার্ট ফাংশন। আর কার্ডিওলজিতে অলওয়েজ একটা all or none situation ছিল, that either someone lived or he died. There was no like a chronic situation. So নিজেদের রিয়াকশনও খুব র্যাপিড হতে হতো, থিঙ্কিং প্রসেসটা, ডিসিশন মেকিং। সো ইন আ ওয়ে ইউ ক্যান সে আজকালকার ছেলেপুলের ভাষায় ইট ওয়াজ অ্যান অ্যাড্রেনালিন হাই। কিন্তু সেটা ঠিক নয়, আমি ঠাট্টা করে বলছি। কিন্তু it was very intense. টাচ এন্ড গো। It was like F1 driving. ডু অর ডাই। It was like driving F1. F1, একদম একদম। ভিউয়ার্সদের থেকে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো গিয়ে কিছু কমন হার্ট ডিজিজ যেগুলো কিনা আমরা হয়তো দৈনন্দিন জীবনে আমরা ওভারকাম করে ফেলতে পারি। হয়তো আমরা ফেসে যাচ্ছি কোথাও একটা গিয়ে আটকে যাচ্ছি আমরা এই ডিজিজগুলোকে নিয়ে। তো সেইগুলো যদি কিছু কমন টিপস দেওয়া যায়, যেগুলো কিনা কোনো কমন হার্ট ডিজিজ যেগুলো থেকে আমরা বাঁচতে পারি স্যার। দেখুন, আজকালকার দিনে কমন ডিজিজগুলো কিন্তু আর দিস ওয়ার্ড ইজ ব্যান্ডিড অ্যারাউন্ড কোয়াইট এ বিট, লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল ডিজিজ মানে সেটা বলা হচ্ছে আমরা নিজেরা ডেকে আনি জিনিসটা। যদি আমরা অন্যভাবে জীবনযাপন করতাম হয়তো এগুলো আমাদের হতো না। কিন্তু আমাদের লাইফ এখন এমনই হয়ে গেছে, মানে ইটিং, সেডেন্টারি লিভিংটা ছিল, এখন একটা এক্সারসাইজ ফ্যাট অনেকটা হয়েছে, এগুলো হয়েছে। কিন্তু দ্য মেইন থিং ইজ দ্য স্ট্রেস লেভেল, যে লোকে কখনোই মুহূর্তটার ভেতরে থাকতে পারে না। দে আর অলওয়েজ থিঙ্কিং যে কাল কি হবে, কাল কোথায় যাব, কি করব, আর কতটা কোট অ্যান্ড কোট গ্রো করব। সো এই জিনিসটা জড়িয়ে পড়ে লোকে অসুস্থ হয়ে যায়। ডায়েট কি ফলো করতে পারি আমরা? এখন শুনছি নতুন কনসেপ্ট আছে, ভিগান, এই কেটো, অনেক রকম ফ্যাট হবে, আসতে যাবে। কিন্তু এগুলো কিন্তু খুব সিম্পলি বলা যায়। ডায়েটের ব্যাপারে হচ্ছে খাওয়া দাওয়া সংযম রাখতে হবে। একটা খাবার যেটা হার্টের জন্য খুব ভালো, একটা খাবার যেটা হার্টের জন্য খুব ভালো, একটা স্পেসিফিক্যালি তো নয়, মডারেশনে খাওয়া দাওয়া তো দেহটাকে দিতে হবে। দেহটা তো একটা অর্গানিজম, সেটাতে কিন্তু ফাংশন করতে হবে। কিন্তু এক্সট্রিম সব জায়গায় খারাপ, এক্সট্রিম কার্বোহাইড্রেটও খারাপ, এক্সট্রিম প্রোটিনও খারাপ, এক্সট্রিম ফ্যাটও খারাপ। সো একটা কম্প্রোমাইজ, মানে একটা মাঝখানের একটা সলিউশন আমাদের খুঁজে বেড়াতে হবে। এটা বেসিক্যালি ফিলোসফিক্যালি কিন্তু এটা সংযমের ব্যাপার। স্যার
হার্ট অ্যাটাক বলুন বা কিছু, যে এতগুলো রোগ আছে হার্টের, আর্লি সিমটমস আমরা কি করে পেতে পারি? আর্লি সিমটম অনেক সময় বলে, লোকে বলে যে কিছুই বলা যায় না, সাইলেন্ট কিলার। খানিকটা ঠিক, কিন্তু এগুলোর অনেক রকম সাটিল সিমটম থাকে। প্রথমত যেটাকে আমরা বলি এফার্ট ইনটলারেন্স, তার মানে আজকে আমি 2তলা সিঁড়ি ছুটে উঠতে পারতাম, এখানে 8তলা চড়ে আমি হাঁপিয়ে যাচ্ছি, এটা হলো একটা। কিংবা চলাফেরা করলে বুকে ব্যথা, দাঁড়িয়ে গেলে সেটা কমে গেল, এগুলো সব ক্লাসিক্যাল সিমটমস। ভরা পেটে হাঁটলে আরো অসুবিধা, বুকে ব্যথা হয়, এইগুলো খুব টিপিক্যাল সিমটমস অফ হার্ট ডিজিজ। তো অনেক রকম হয়, এটা আমরা যেটা আপনি হার্ট ডিজিজ হয়তো মিন করছেন, দ্যাট মিনস করোনারি আর্টারি ডিজিজ, মানে হার্টের রক্ত চলাচলের নলিতে ব্লকেজ হলে যেগুলো হয়, সেটার বিষয়ে আমরা সবাই খুব চিন্তিত থাকি। হার্ট অ্যাটাক যেটা হয়, এইগুলো কিছু কিছু সিমটম, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই থাকে, লোকে বোঝে না। কিংবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটম, আমি যত রকম মানে খুব ট্র্যাজেডি গুলো দেখি, যে ওপেন একটা হার্টের খুব ডিকম্পেনসেটেড সিচুয়েশনে সেটা গ্যাস, অ্যাসিডিটি, এগুলো ভেবে চালিয়ে দেওয়া উইদাউট গেটিং পুরোপুরি হার্টের দিকটা এক্সামিন করা, সেটা প্রায় হয়। নিয়ে আজকালকার তো জানেনই, আজকালকার নতুন ট্রিটমেন্ট, এই শহরে আমি প্রথম করেছিলাম এই ট্রিটমেন্টটা 1987-এ, ব্লকটা আর্টারি খুলে দেওয়া while a patient is having a heart attack. তো টাইম ইজ অফ দি এসেন্স, মানে আপনি সিমটমের ভেতরে যত তাড়াতাড়ি একটা মডার্ন জায়গায় যেতে পৌঁছতে পারবেন, দ্যাট টাইমিং ইজ অ্যাবসলিউটলি ভাইটাল। কারণ যে ধরুন না, একটা ধানের ক্ষেতে ধান হয়ে আছে, একটা জলের চ্যানেল যাচ্ছে, আপনি যদি চ্যানেলটা ইন্টারাপ্ট কি করেন, ফসলটা তো মরে যাবে। যতক্ষণ বন্ধ থাকবে সে ফসল, তত ফসল মরে যাবে। তারপরে জল চালু করলেও তো সেটা লাভ ফিরে নেই, আসবে। আর লাভ নেই। হার্টের ব্যাপারটা এক, হার্ট মাসেলটা যদি আপনি ফসল দেখেন, যদি আমি রক্তের নলিটা বন্ধ করে দিই, তাহলে হার্ট মাসেলটা মরে যাচ্ছে। ইনভলন্টারি অ্যাকশন, জন্ম থেকে ওর বন্ধ হচ্ছে না, একবারই বন্ধ হয়। হ্যাঁ, তো সেই জন্য যত তাড়াতাড়ি পারা ভালো একটা ফ্যাসিলিটিতে পৌঁছানো, যেখানে এই উপায়গুলো আছে, মডার্ন ফ্যাসিলিটিগুলো আছে, তো সেইটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমি সারা রাত অ্যান্টাসিড খেয়ে শুয়ে রইলাম, তারপরে 12 ঘন্টা পরে, তখন তার ডাক্তারকে এই ট্রিটমেন্টগুলো করেও তো সে তার লাভটা পাবে না। ঘুম কতটা জরুরি স্যার? ঘুমটা খুব ইম্পর্টেন্ট। একটা ম্যাজিক ফিগার বলুন যেটা কিনা ব্যালেন্স করা যায়। ম্যাজিক ফিগার বলতে গেলে বলবো আমি 7 ঘন্টা। 7 ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে। হ্যাঁ। ভিউয়ার্স সবাইকে বলে রাখছি, একটু ঘুমন, এত চাপ নিয়ে লাভ এই নেই। যে লোকে ভাবে যে আমরা ঘুমিয়ে অজ্ঞান হয়ে আছি, আমরা ঘুমিয়ে কিন্তু অজ্ঞান নই। র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বলে আছে, ড্রিমিং পিরিয়ড আছে, বাট দ্যাট ম্যান ইজ কনসিয়াস, যে ঘুমিয়ে আছে। আর এই ঘুমের যে কনসিয়াসনেসটা, ওটা কিন্তু মনে রাখা খুব ইম্পর্টেন্ট। স্লিপ কনসিয়াসনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা নয় যে আমরা খুব বেশি প্রোডাক্টিভ ওয়ার্ক করছি যখন আমরা জেগে আছি, আমরা মেন্টালি কিন্তু অনেক রকম ভেরি প্রোডাক্টিভ ওয়ার্ক করতে পারি when we are asleep। আর এটা সবচেয়ে সত্যি হয় in people who are very artistically developed। ধরুন যারা কবি, কিংবা যারা মিউজিশিয়ান, কিংবা যারা পেন্টার, তারা কিন্তু যখন ঘুমিয়ে আছে আসল কাজটা করছে। মাথার মধ্যে সাবকনশিয়াসলি চলছে সবকিছু। সাবকনশিয়াস ইজ হিউজ। আজকালকার তো মডার্ন অনেক গ্যাজেটস বেরিয়ে যাচ্ছে, স্মার্ট ওয়াচ। এই যে এখানে আমরা স্মার্ট ওয়াচটা পরে আমরা বলছি যে হার্টের মেজারমেন্টস, হার্ট বিট, ওটা কতটা পারফেক্ট হয়? দেখুন, পারফেকশন ব্যাপারটা যদি আপনি বলছেন যে ওটা কত অ্যাকুরেটলি হার্ট রেট এটা বলছে, ব্লাড প্রেশার বলছে, দে আর অ্যামেজিংলি অ্যাকুরেট। এখন এগুলোর কতটা দরকার, কি সেটা কতটা হেল্প করছে, সেটা কিন্তু অন্য ডিসকাশন। আপনি যদি জানতে চান সেটা আমি বলতে পারি, দোজ আর পার্সোনাল ভিউজ। কিন্তু আমি বলবো যে ডিজিটাল প্রেশার মেশিন আমি খুব ডিপেন্ড করি, মাচ মোর দ্যান ধরুন কোনো প্রেশার
কোনো কম্পাউন্ডার কিংবা কাউকে দিয়ে চেক করে। ডিজিটাল প্রেশার মেশিন ঠিকভাবে ইউজ করলে দ্য অ্যামেজিংলি অ্যাকুরেট। গ্লুকোজ টেস্টিং এট হোম ইজ অ্যামেজিংলি অ্যাকুরেট। আজকাল অনেক ইভেন উইদাউট এ প্রিক আপনি করতে পারেন। হার্ট রেট মনিটরস, ক্যালোরি বার্নিং, যে আমরা ফিটবিট গুলো এগুলো দেয়, গাইডলাইন্স। কিন্তু ব্যাপারটা তো এর চেয়ে অনেক জটিল। এক্সারসাইজের তো অনেক দিক আছে। এক্সারসাইজ তো একটা গাধার মতো খালি একটা ট্রেডমিলে হাঁটা নয়। ধরুন আপনি একটা পাহাড়ে হাঁটতে গেছেন ভার্সেস একটা ক্লোজড এনভায়রনমেন্টে 4টে লোক ছুটছে আর এ দেখছে কে আমার চেয়ে ফাস্টার ছুটছে, সেটা তো আলাদা জিনিস। দ্যাট ইজ এ ভেরি রং থিং। আচ্ছা, কোনো স্পেশাল মুহূর্ত মনে পড়ে যেটা কিনা আপনার ধরুন অপারেশন হলো বা কোনো একটা স্পেশাল কোনো পেশেন্ট যেটা মনে পড়ে যে এই একটা পার্টিকুলার ইনসিডেন্ট যেটা কিনা আপনার মনের মধ্যে একটা দাগ কেটে গেছে? অনেকই ইনসিডেন্টস আছে, বলা মুশকিল। স্টার্টিং ফ্রম দ্য টাইম when I was an intern that I heard someone's last heartbeat. আমি আমার স্টেথোস্কোপ দিয়ে তার হার্টটা শুনছিলাম and he died. So I heard that last heartbeat. And when I looked at his face, there were no more sounds from his heart. His eyes were on eternity. সেটা তো খুব আর্লি স্টেজে। আর্লি স্টেজে তো ডে বাই ডে অনেক রকমই অভিজ্ঞতা হয়। মানে ডাক্তারের লাইফে অনেকই রকম অভিজ্ঞতা হয়, আর সেটা থেকে অনেক কিছু শেখার আছে। অনেক অনেক কিছু, অনেক এক্সপিরিয়েন্সেস, অনেক অনেক লাইফ এক্সপিরিয়েন্সেস। সেগুলো যদি সেরমভাবে বুঝতে চেষ্টা করা যায় ইনস্টেড অফ জাস্ট ফ্যাকচুয়াল অকারেন্সেস, এগুলোর একটা বিরাট মেটাফিজিক্যাল মিনিং আছে। সো ডাক্তারি হওয়া খুব বড় ব্যাপার, ডাক্তার হওয়া খুব বড় ব্যাপার। নিশ্চয়ই ডাক্তারকে তো আমরা ভগবানের রূপেও দেখি, সেটা খুব ডেঞ্জারাস, কারণ যে সেটা নিজের হিউব্রিসের আমিত্বতা বাড়ায়। ডাক্তার হওয়া আমার মতে ইজ ফার গ্রেটার দেন বিং এ প্রিস্ট। কারণ প্রিস্টের কাছে এলে সে নিজের একটা কোনো ডগমা এক্সপ্রেস করছে। আমার কাছে যদি পেশেন্ট আসে, কি ডাক্তারের কাছে পেশেন্ট আছে, সে তো রুগী, সে একটা মানুষ, হি সাফারিং, তার একটা কিছু আছে। সো আমাকে প্রথম জিনিস যেটা হবে, তাকে দিতে হবে কম্প্যাশন। এটা নয় যে আমি যেটা বলছি ঠিক কিংবা আমার বিলিফ সিস্টেম। সো এটা হচ্ছে ডক্টর ইজ এন ইনফিনিট কন্ডুইট চ্যানেল অফ কম্প্যাশন, অ্যান্ড দ্যাট ইজ ফর এনিওয়ান। সে যার রিলিজন হোক, আজকাল তো পৃথিবীতে দেখছেন কি কার চামড়ার কি রং হোক, সেগুলো নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি ডাক্তারি সেই লেভেলে কথা বলছি, সব জায়গাতে সেটা হয় না, আজকালকার দিনে তো হয়ই না। একটা প্রশ্ন, আমি যখন ছোট ছিলাম আমাকে আমার মাথার মধ্যে বারবার করে জেগেছে, আমি অন্য কোনো ডক্টরকে জিজ্ঞেস করতে পারিনি হয়তো। একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে গিয়ে, একবারে বেশি খাবার থেকে অল্প অল্প করে খেলে বেটার হয়, উইচ ওয়ান ইজ বেটার? যে আমি একবারে ধরুন ব্রেকফাস্টটা হেভি করা উচিত, নাকি লাঞ্চটা হেভি করা উচিত, বা ডিনার? অনেকে বলে ডিনার, অনেকে ডিনার করে না, ডিনারটাকে এমটি বেলিড থাকে, কিন্তু সারা রাতটা তো আপনার শরীরের মেকানিজমটা চলছে। তো ইন দ্যাট এটাই, হ্যাঁ, again I would say that the approach should be moderation. মানে একবারে অত্যাধিক খাওয়া, এটা আমি সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটাও দিতে পারি, ইন দ্য সেন্স যে ফার্স্ট অফ অল পুরো রক্তটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ডাইভার্টেড হয়ে যায়, মাথা ফাঁকা হয়ে যায়, ব্রেন ফাংশন কমে যায়, somnolence মানে জীবনী আসে, এগুলো। দ্বিতীয় হলো কার্বোহাইড্রেট লোড যখন বিরাট প্রেজেন্ট করা হয়, তার একটা বিরাট ইনসুলিন রিলিজ হয় দেহের ভেতর ইন রেসপন্স। তার থেকে অনেকে সুগার কমে যেতে পারে ফর দ্যাট টাইম বিং, সেটাকে বলে রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া। যাই হোক, এগুলো একবারে বেশি খাওয়াচ্ছে ডেফিনেটলি স্মলার মিলস, frequent meals, evenly distributed between carbohydrates, proteins and fats. That would be the way to go. হ্যাঁ, আপনি রাত্রির কথাটা বলছেন, যে মিলটার পরে আমরা এক্সপেক্ট করছি মিনিমাল অ্যাক্টিভিটি হবে, নরম আর কি, সে মিলটা ছোট রাখা উচিত। কথায় আছে বলেন না যে আফটার ডিনার ওয়াক আ মাইল, এটা কিন্তু বেসিক্যালি লোকের তো আফটার ডিনার
No one works. no one works. So in a situation like that, The stressful life that we have today. রাত্রিরের খাবারটা দেখুন, স্ট্রেস লাইফে লোকে চিরকালই ছিল। হুম। আমাদের যখন কিছুই ছিল না, আমরা সেবারটুথ টাইগারের ভয়ে কাঁপতাম। হ্যাঁ, গুলি করা তো হয়ে উপায় গেছে, ছিল না। হ্যাঁ। সেটা একটা অন্যরকম স্ট্রেস। আজকে স্ট্রেস হচ্ছে আমরা কালকে সিইও হতে পারছি না, তার জন্য স্ট্রেস। কিংবা বেশিরভাগ লোক তো অন্যের লোকের লোভের জন্য কাজ করে। We are all working for someone else's greed. একটা কর্পোরেট অফিসে সেলসে যদি কেউ থাকে, তাকে তার Targets. কিছু টার্গেট করে দিয়েছে, তার সেটা লোভ। সেই লোভটা পরিপূর্ণ করার জন্য এ বেচারা খেটে মরছে, কিংবা তার লাইফটা মিজারেবল হয়ে যাচ্ছে। একদম। এখনকার দিনে যেটা যাচ্ছে, আমি যেটা অনেকেই বলেছি, 40 বছর বয়সের পরে কারোর জন্য কাজ করা উচিত না। নিশ্চয়ই। এটা কিন্তু কথার খুব ইম্পর্টেন্ট মিনিং আছে, সেটা আপনারা বুঝে নিন। আমার বোঝাতে সেটা অনেক সময় লাগে। নিশ্চয়ই নিশ্চয়ই। ডাক্তারের বিষয়ে তো অনেক কিছুই জানলাম, তার বিভিন্ন দিকগুলো আমরা এখন তুলে ধরবো। অ্যাপার্ট ফ্রম কার্ডিওলজিস্ট, উনি খুব দারুণ একজন ফটোগ্রাফার। আপনার এই যে ফটোগ্রাফিক ব্যাপারটা, যে কনসেপ্টটা আপনার কবে থেকে আসলো যে আমি ফটোগ্রাফিতে ভালো, বা আমি ফটোগ্রাফি করতে পারি, বা এটা করলে আমার বেটার লাগবে, আমার লাইফটাকে আরেকটু ব্যালেন্স করতে পারবো? হয়তো এত কাজ থাকে, ডাক্তারের তো অনেক প্রেশার, ছোটবেলা থেকে শুনি ডাক্তার মানে খুব প্রেশার, এত কাজ ডাক্তারবাবুরা খুব বিজি হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কি করে করছেন? ফটোগ্রাফি, আপনি ওয়ান্ডারলাস্ট ঘুরে বেড়াচ্ছেন, ভ্রমণ পিপাসু, আপনি এত জায়গায় এত দেশ বিদেশ ঘুরেছেন। দেখুন, ডাক্তারি ব্যাপারটা কিন্তু পরে এসেছে। আই ওয়াজ এ ফটোগ্রাফার বিফোর আই ওয়াজ এ ডক্টর। হ্যাঁ, আমি ধরুন 6-7 বছর বয়স থেকে ছবি তুলছি। সেটা আমার বাবার ক্যামেরাটা বাবা আমায় দিয়েছিলেন তুলতে, আমি সেটাতে তুলতাম। তখন তো পয়সা করিও ছিল না যে এক্সপেন্সিভ ইকুইপমেন্ট কেনা। আর ছবি তোলার চেয়ে তখন ঘোরাটা আরো ইম্পর্টেন্ট ছিল। ঘুরে আমি অদ্ভুত জিনিস দেখতাম, তো তখন মনে হতো, আরে এটা এত অদ্ভুত, এটা যদি আমি কিছুভাবে রাখতে পারি নিজের সঙ্গে, কিংবা কাউকে শেয়ার করতে পারি, এই করে ফটোগ্রাফিটা শুরু হলো। আগে তো আমি নিজের জগতে, ধরুন কোথাও হাঁটতে গেছি, জঙ্গলে একটা পাখির ডিম পেলাম, সেটা বাচ্চা ছেলের হাতে, সেগুলো তো অদ্ভুত জিনিস। কারণ যে আমার ওই ন্যাচারাল ওয়ার্ল্ডটা সবসময় মিরাকুলাস লাগতো, কারণ যে ওটা তো কোনো মানুষের থট প্রসেস নয়। তো মানুষের থট প্রসেসের বাইরে যদি জিনিসটা হয়, তার মানে ওটা মিরাকুল। ঈশ্বরের নাম করছি না, কিন্তু ওটা তো একটা মিরাকুলাস জিনিস। ওটা তো আমি বানাইনি, আমি চিন্তাও করি কত রকমের কালার্স, কত সুন্দর একটা জিনিস হতে পারে। আমি একবার মনে আছে যে একটা গোলাপ ফুল দেখেছি। গোলাপ ফুল দেখে 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 খালি ভাবছি যে এরকম একটা সুন্দর জিনিস কি সত্যি হতে পারে, কি সত্যি হতে পারে। তাই জন্য ছবি তুলে বেরিয়েছি, যেখানে ওরকম একটা মিরাকুলাস কিছু দেখেছি তার ছবি তুলেছি। আপনার ফটোগ্রাফি যে বলছেন, আপনি কোন পার্টিকুলার ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ নাকি? দেখুন, আমি জনগ্রাফি করি যেখানে মানুষ খুব কম, মানুষের মানুষ অনেক জিনিসগুলোতে আমার কিন্তু এটা পার্সোনাল, নিশ্চয়ই, হ্যাঁ। অনেক রকম ভালো ফটোগ্রাফি হয়, কিন্তু আমি সেটা করি না। আমি ফ্যাশন ফটোগ্রাফি করি না। আমি কিছু কিছু লোকের মুখের ছবি তুলি, কিছু কিছু। আদারওয়াইজ আমি ন্যাচারাল ওয়ার্ল্ড, পাহাড়, পর্বত, সমুদ্র, জন্তু যদি জানোয়ার। স্যার যদি বলি আমি একটা বিগিনার, আই হ্যাভ নো আইডিয়া রিগার্ডিং ফটোগ্রাফি, আমি যদি শিখতে চাই, বা আমি কি ক্যামেরা নেব বা কি লেন্স ইউজ করব, সেগুলো মানে আপনি কি করেন? ধরুন, ক্যামেরাটা হলো একটা টিনের বাক্স। সে খুব দামি ক্যামেরাও হতে পারে, খুব সিম্পল ক্যামেরাও হতে পারে। ক্যামেরাটা জিনিস নয়, জিনিসটা হচ্ছে ক্যামেরা 2 ইঞ্চি পেছনে যেটা দাঁড়িয়ে আছে, সেটা হলো লোকটার চোখ। হ্যাঁ, আমার চোখ। তো এখন মানুষের চোখ, মানে সে কি দৃষ্টিতে পৃথিবীটা দেখছে। ছবিটা দেখে তো প্রথমে বুঝতে হবে যে কিরকম লোক পৃথিবীটাকে এইভাবে দেখেছে।
নিশ্চয়। So photograph is telling you more about the photographer than what is photographed. আপনার একটা স্পেশাল কোনো মুহূর্ত যেখানে কিনা আপনার ফটোগ্রাফিতে যেটা কিনা আপনাকে মনে হচ্ছে যে etched your memory or it left an indelible impression in your mind? অনেক জানেন প্রত্যেকটা ছবি তোলা ইজ আ মিরাকেল কোন একটা ইনসিডেন্ট, পার্টিকুলার ইনসিডেন্ট যেটা কিনা আমাদের বললো, মানে আমরা জানতে চাই আমরা স্যার। নন্দা দেবীর অনেক ছবি তুলেছি। আচ্ছা, আমার জন্য পাহাড় তো কনসিয়াস, মানে জীবিত জিনিস। তো নন্দা দেবী অনেক রকমের আলোতে তুলেছি। একটা জিনিস আছে যেটাকে বলে অ্যালপেন গ্লো, তার মানে সূর্যাস্তের পরে পিকগুলো জ্বলে ওঠে রিফ্লেক্টেড লাইট। তো বিভিন্ন পিক, বিভিন্ন সিজন, ডিফারেন্ট কালার্ড অ্যালপেন গ্লোতে আমি ছবি তুলেছি। অনেক হেঁটে তাঁবুতে থেকে ওভারনাইট, কিংবা সেদিন তো আর নেমে আসতে পারবো না, ওখানেই থাকতে হবে, কষ্ট করতে হবে। কিন্তু ওই একটা অ্যালপেন গ্লো আমি একবার পেয়েছিলাম, যেটা আমি কোনোদিন আর দেখিনি। ওটা একটা অদ্ভুত মিরাকুলাস ফিনোমেনা ছিল। আমি যে ছবিগুলো তুলি, আমি তুলি না, ওগুলো দেয়া, নেচার ওগুলো দেয়া, না দিলে হয় না। একদম। আমি খালি ওগুলো ক্যাপচার করেছি। ওইটাই আমার। আপনার এত জায়গায় যে ভ্রমণ এক্সপিরিয়েন্স আছে বা কিছু, সব থেকে ভালো দেশ কোনটা লেগেছে, যেটা এখানে আপনার মনে হয়েছে যে এখানে সবকিছুই পাওয়া যাচ্ছে? বলা খুব মুশকিল জানেন। প্রত্যেক যেই যে দেশে থাকে, যে চোখ দিয়ে দেখেছে, হ্যাঁ নিজের দেশ বলে একটা ভালো লাগে। আমি এইটুকুই বলতে পারি, আমার সব ছবি, আমার 18খানা বই আছে ছবি। আমরা ভিউয়ার্স, আমরা স্যারের যে বুকসগুলো আছে, ফটোগ্রাফিক বুকসগুলো, ওই লিঙ্কগুলো আমরা ইউআরএল শেয়ার করবো আপনাদের সঙ্গে। আপনারা নিশ্চয়ই এগুলো দেখবেন, অনেক আইডিয়া পাবেন, অনেক কনসেপ্ট পাবেন রিগার্ডিং ফটোগ্রাফি। হ্যাঁ স্যার, কি বলছেন? তো আমি অনেকই ছবি তুলেছি, কিন্তু আমার সব ছবি কিন্তু দেশের ভেতর তোলা, দেশে, এই দেশের ভেতর। সেটা আমার ভালো লাগে। আমি বলছি না পৃথিবীতে নিশ্চয়ই অনেক সুন্দর জায়গা আছে, আমার দেশে আমি যেভাবে ঘুরতে পারবো, আমার যে অপরচুনিটি আছে, সেটা তো আমার বিদেশে একটা লিমিটেড বাজেটে, লিমিটেড সময় গিয়ে আমি তো গিয়ে সারা সাউথ আমেরিকার ছবি তুলতে পারি। কিন্তু একটা ভালো ফটোগ্রাফার যে সাউথ আমেরিকায় থাকে, সে তো আমার চেয়ে অনেক ভালো ছবি তুলতে পারবে। সে তো সারা জীবন ওখানে কাটিয়েছে। আমি ওখানে 6 সপ্তাহ গিয়ে কি তা দেখবো? একটা এটুকুও দেখবো না। আমি যেভাবে হিমালয় দেখেছি, কটা লোকে দেখতে পারবে, কিন্তু সারা জীবন থেকে দেখেছি। তো সব জায়গায় ভালো, সে চোখে দেখতে পারি। আপনার ইন্ডিয়াতে যখন বলছেন, ভারতবর্ষ নিয়ে বলছেন, আপনার অনেক তো ন্যাশনাল পার্ক আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ আছে। আপনার কাছে- ইন্ডিয়াতে থাকা জানেন খুব লাকি আমি। কারণ যে ইন্ডিয়ান ন্যাচারাল ল্যান্ডস্কেপে যে ডাইভার্সিটিটা আছে, সবই আছে, সব আছে। সব আছে। আপনি হিমালয় আছে, জঙ্গল আছে, ডেজার্ট আছে, আন্দামানের সমুদ্রের রং আছে, কি নেই? সব আছে। দ্যাটস ওয়াই উই আর কলিং ইট আ সাবকন্টিনেন্ট, মানে একটা সবই আমার আমার ব্যাপারটা হচ্ছে, আমার যদি কোনোদিন পাসপোর্টটা হারিয়ে যায়, আপনি কেউ আমাকে বলে যে তুই কোথাও কোনো আর সমস্যা যেতে হবে না। পারবি না, আমার কোনো অসুবিধা নেই। কারণ আমি এক লাইফ টাইমে তো এই দেশটা দেখতে পাবো। একদমই স্যার, একদমই। স্যার, আপনাকে এবার আমরা কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন্স করব, এক লাইনে বা ওয়ান ওয়ার্ড। মাউন্টেন্স আর বিচেস? মাউন্টেন্স, অলওয়েজ, অলওয়েজ। আর ডেস্টিনেশন অন ইওর বাকেট লিস্ট? ডেস্টিনেশন অন মাই বাকেট লিস্ট, এমন এমন জায়গা গাড়োয়াল কুমাওতে যেটা আমি কখনো যাইনি, স্পেসিফিক্যালি নাম করলাম জায়গাটা। আচ্ছা। আপনি এক লাইনে বলেছেন, এক লাইনে বলছি। ওয়ান গ্যাজেট ইউ ক্যানট ট্রাভেল উইথাউট, একটা গ্যাজেট যেটা লাগবেই আপনার সঙ্গে। ক্যামেরা তো ক্যামেরা, ক্যামেরা। ইওর ফেভারিট টাইম অফ ডে টু শুট, কখন? সকাল, বিকেল? ভোরবেলা আর সন্ধ্যা। ব্রহ্ম মুহূর্ত সকালে একটু বাদে, আর বিকেলে। আচ্ছা, একটা লাইফ লেসন যেটা কিনা আপনাকে সবাইকে বলতে চান? আমিটা হারিয়ে ফেললে সব দেখা যায়। আপনার সঙ্গে স্যার কথা বলে খুব ভালো লাগলো আমাদের। খুব ভালো থাকবেন স্যার, সবাইকে ভালো রাখবেন স্যার।
চেষ্টা করছি। নমস্কার।